হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক সলিউশন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো ক্লাস 9-এর বিংশ শতকের ইউরোপ ইতিহাসের চ্যাপ্টারটি। তো এটা মধ্যে যত ইনফরমেশান আছে তার একটা জিস্ট বানানো হয়েছে। তো সেই জিস্টটা পড়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবে। তো চ্যাপ্টারটা রিডিং করার আগে তুমি যদি এই জিস্টটা শুনে নাও তাহলে কিন্তু চ্যাপ্টারটা একবার রিডিংয়েই তোমার মাথায় থেকে যাবে, বারবার আর পড়তে হবে না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমেই জানতে হবে যে এই রাশিয়া নামটা কোথা থেকে এসছে। এই রাশিয়া নামটা হলো এই রাস শব্দ থেকে কিন্তু রাশিয়াটা এসছে। মধ্যযুগে স্ল্যাব জাতি অধ্যুষিত রাস নামে একটি দেশ ছিল। পরবর্তী সেখানকার জনগণ তাদের বাসভূমিকে রুশোকায়া জেমলিয়া বলা হতো, তাদের বাসভূমিকে এই নামে তারা ডাকত। তো সেখান থেকে কিন্তু রাশিয়া নামের উৎপত্তি হয়েছে। আসলে ভারাঞ্জিয়ান নামে একটা দলের গোত্র ছিল রাস। তারাই প্রথমে এই রাস নাম নিয়ে একটা রাজ্য প্রতিষ্ঠা করে। এই রাস শব্দটা পুরোটাই কিন্তু ল্যাটিন শব্দ। এই রাশিয়ার অধিবাসীদের কিন্তু রাশিয়ান বা রুশ বলা হয়। এরপর জানবো জার বা জারিনা কাদের বলা হয়। রাশিয়ার রাজাদের জার বলা হতো। রাজারা নিজেদের সার্বভৌম শক্তির প্রতীক হিসাবে নিজেদের জার বলে অভিহিত করতেন। সম্ভবত জার শব্দটি একটি বুলগেরীয় শব্দ। এর আদি শব্দ ছিল সিজার। মধ্যযুগের ইউরোপে সিজার শব্দের অর্থ হলো রাজা বা সম্রাট। আর জারিনাটা কি? জারদের রানীদের বলা হতো জারিনা। জাররা যে শাসন করত তাদের পুরো শাসন ব্যবস্থাকে বলা হতো জারতন্ত্র। ঊনবিংশ শতকের প্রথম দিকে পরপর 5 জন জার ছিল যারা খুব উল্লেখযোগ্য ছিল। তার মধ্যে প্রথম জার ছিল হলো আলেকজান্ডার। 1801 থেকে 1825 পর্যন্ত সে রাজত্ব করেছে। দ্বিতীয় হলো প্রথম নিকোলাস, 1825 থেকে 1855 অবধি। তৃতীয় হলো দ্বিতীয় আলেকজান্ডার, যে হলো 1855 থেকে 1881 অবধি। চতুর্থ হলো তৃতীয় আলেকজান্ডার, যে 1881 থেকে 1894। এবং পঞ্চম হলো দ্বিতীয় নিকোলাস, যে 1894 থেকে 1917 অবধি রাজত্ব করেছে। এই রাশিয়ান বা রুশদের কিন্তু 3টি ভাগে ভাগ করা হতো। এক হলো মস্কো কেন্দ্রিক রুশ, যেটাকে বলা হয় গ্রেট রাশিয়ান। আর সেকেন্ড হলো কিয়েভ কেন্দ্রিক রুশ, যেটা হলো লিটল রাশিয়ান। আর শেষটা হলো লিথুয়ানিয়া কেন্দ্রীয় রুশ বা হোয়াইট রাশিয়ান। রাশিয়ার যে মোমানভ বংশ ছিল তার প্রতিষ্ঠাতাকে ছিল মিখাইল রোমানভ, যে 1613 থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে। এই বংশের রাজারা 300 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় রাজত্ব করে। 1547 খ্রিস্টাব্দে রাশিয়ার রাজা চতুর্থ আইভান প্রথম জার উপাধি গ্রহণ করেন। জার পিটার দ্য গ্রেট বা মহান পিটারকে আধুনিক রাশিয়ার জনক বলা হতো। জার দ্বিতীয় নিকোলাসের পিতা জার তৃতীয় আলেকজান্ডারের আদর্শ ছিল কি? এক জার, এক চার্চ, এক রাশিয়া। তারা কোন আদর্শে মেনে চলতো? যে এক জার, এক চার্চ, এক রাশিয়া, এই আদর্শে কিন্তু তারা মেনে চলত। এই জারতন্ত্র থেকে সমাজতন্ত্র কিভাবে হলো সেটা জানতে হবে। যে 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লবের পূর্বে রাশিয়ার জারতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু মার্চ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার দীর্ঘ 300 বছরের জার শাসনের অবসান হয় এবং 1917 খ্রিস্টাব্দে নভেম্বর বিপ্লবের মাধ্যমে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক দল ক্ষমতা দখল করে। ক্ষমতায় এসে বলশেভিক দল সমাজতান্ত্রিক আদর্শকে বাস্তবায়িত করার জন্য উদ্যোগী হয়ে পড়ে। জমিদার ও গির্জার অধিকৃত সব জমি কৃষকদের মধ্যে বন্টন করে
শ্রমিকদের 8 ঘন্টা কাজের সময় স্থির করে এবং তাদের কিন্তু চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হয়। 1924 খ্রিস্টাব্দে রাশিয়ার একটি স্থায়ী সংবিধান রচনা করা হয়। এই সংবিধান দ্বারা রাশিয়া সংযুক্ত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে। এরপর আমরা জানব নিহিলিস্ট আন্দোলনটা কি। এই নিহিলিস্ট আন্দোলন হলো রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সময় তিনি যে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটাই হলো নিহিলিস্ট আন্দোলন। এই সময় বিখ্যাত রুশ সাহিত্যিক তুর্গেনেভ তার ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসে প্রথম বিপ্লবীদের নিহিলিস্ট বলে অভিহিত করেন। নিহিলিস্ট গুপ্ত সমিতি সন্ত্রাস সৃষ্টি ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করত। এর পরের টপিক হলো নারদনিক আন্দোলন। এই নারদনিক আন্দোলনটা কিভাবে হয়, যে এই রুশ ভাষায় নারদ শব্দের অর্থ হলো জনগণ, আর নারদনিক আন্দোলন বলতে জনগণের আন্দোলনই কিন্তু বোঝানো হচ্ছে। নারদনিক আন্দোলনের ব্যর্থতার পর বিপ্লবীরা 1876 খ্রিস্টাব্দে জেমলিয়া ভলিয়া নামে একটি গুপ্ত সমিতি গঠন করে। রুশ ভাষায় জেমলিয়া শব্দের অর্থ হলো জমি ও ভলিয়া। জমি ও ভলিয়া শব্দের অর্থ হলো স্বাধীনতা, অর্থাৎ জমি ও স্বাধীনতার জন্য আন্দোলন ছিল এই গুপ্ত সমিতির মূল লক্ষ্য। পরবর্তীকালে জেমলিয়া ভেলিয়া দুইটি দলে কিন্তু ভাগ হয়ে যায়। একটি দল হলো জনগণের স্বাধীনতার জন্য লড়ে, আরেকটি হলো কৃষ্ণ বাটোয়ারা। তো জনগণের স্বাধীনতার জন্য যারা লড়ে সেটা হলো নারদনিয়া ভেলিয়া, আর কৃষ্ণ বাটোয়ারারা তারা হলো চেরোনি পেরিডেল। তো এই চেরোনি পেরিডেলটা কি? চেরোনি পেরিডেল দল হলো কালো বিভাজন নামেও পরিচিত ছিল। এটি ছিল রাশিয়ার একটি সমাজতন্ত্রবাদী বিপ্লবী সংগঠন। জেমলিয়া ভেলিয়া দল থেকে বিচ্ছিন্ন হয়ে 1879 খ্রিস্টাব্দে অগস্ট মাসে কালো বিভাজন বা চেরনি পেরেডেল দল গঠন করে। এই দলের সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেখানোভ, পাভেল অক্সেলরোড, ওসিপ অপটেকম্যান। পরের টপিক হলো কুলাক। কুলাক কি? রুশ শব্দ কুলাক এর আক্ষরিক অর্থ হলো মুষ্টি, কিন্তু বাস্তবে প্রায়োগিক অর্থে কুলাক বলতে বোঝানো হয় এক শ্রেণীর ধনী চাষি বা জমিদারদের। সম্ভবত বিংশ শতকের প্রথম দশকে স্টোলিপিনের সংস্কারের ফলে কুলাক শ্রেণীর শ্রীবৃদ্ধি ঘটেছিল। আসলে তার উদ্দেশ্য ছিল জার সরকারের প্রতি অনুগত জমিদারদের শ্রেণী তৈরি করা। রাশিয়ার বলশভিক বিপ্লবের পথে এরা ছিল প্রধান বাধা। এরা নিজ নিজ এলাকায় গরিব ও ভূমিহীন কৃষকদের উপর নানাভাবে অত্যাচার করত। স্টেলিন তার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই কুলাক শ্রেণীর বিলোপ ঘটায়। পরের টপিক হলো পেট্রোগ্রাফ। পেট্রোগ্রাড হলো সেন্ট পিটার্সবার্গের নতুন নাম। রাশিয়ার জার নিকোলাস এই নাম দিয়েছিলেন। পেট্রোগ্রাড ছিল জার শাসিত রাশিয়ার রাজধানী। পরে রাশিয়ার রাজধানী হয় মস্কো। 1917 সালের 12 মার্চ রাজধানী পেট্রোগ্রাড বিপ্লবীদের দখলে চলে যায়। পরদিন জার নিকোলাস পদত্যাগ করেন। দীর্ঘ প্রায় 300 বছরের রোমানভ বংশের পতন ঘটে। রাশিয়ার প্রিন্স লুভবের নেতৃত্বে এক অস্থায়ী সরকার গঠিত হয়। পরের টপিক হলো বলশভিক ও মেনোশভিক। 1898 খ্রিস্টাব্দে রাশিয়ার কার্ল মার্ক্সের আদর্শে
সোশিয়াল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠিত হয়। 1903 খ্রিস্টাব্দে এই দলটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক হলো বলশবিক বা সংখ্যাগরিষ্ঠ এবং দ্বিতীয় হলো সংখ্যালঘিষ্ঠ বা মেনশবিক। 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লব, এটি ক্যালেন্ডার অনুযায়ী এটাকে অক্টোবর বিপ্লবও কিন্তু বলা হয়। এবার আসি লেনিনের কথায়। লেনিন 1870 থেকে 1924 পর্যন্ত রাজত্বে ছিলেন। এনার প্রকৃত নাম কি? ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, আর ছদ্মনাম ছিল লেনিন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়ার নেতা লেনিন ছদ্মনামেই চিরস্মরণীয় হয়েছিলেন। লেনিন 1870 খ্রিস্টাব্দের 22 এপ্রিল রাশিয়ার ভলগা নদীর তীরে সিম্বরস্ক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল একজন বিশ্ববিদ্যালয় পরিদর্শক আর মা ছিলেন একজন শিক্ষিকা। তার বড় দাদা আলেকজান্ডার নারদনিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং রুশ জার তৃতীয় আলেকজান্ডারকে হত্যার যে ষড়যন্ত্র ছিল সেই অপরাধে কিন্তু ধরা পড়েছিলেন। 1887 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে তার দাদার ফাঁসি হয়। বিপ্লবী অ্যানা ইলিচিনিয়া ছিলেন লেনিনের দিদি এবং তার সহযোদ্ধা। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ রাশিয়ান সোশিয়াল ডেমোক্রেটিক লিবারাল পার্টি বা লেবার পার্টি গঠনের সময় লেনিন ছদ্মনামটি ব্যবহার করেছিলেন। তিনি নিজের নাম লেনিন রেখেছিলেন সাইবেরিয়ান লেলা নদীর নাম অনুসারে। লেনিন 1900 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে থাকার সময় ইস্ক্রা নামে একটা পত্রিকা প্রকাশ করে। ইস্ক্রা শব্দের অর্থ হলো স্ফুলিঙ্গ। ইস্ক্রা শব্দটি বড় অক্ষরে ছাপা থাকতো, তার নিচে ছোট অক্ষরে যা লেখা থাকতো তার বাংলা অক্ষর হলো এই স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বলবে। রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসাবে লেনিন কাজ করেন 8ই নভেম্বর 1917 থেকে 21শে জানুয়ারি 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের টপিক হলো ট্রটস্কি প্রকৃত নাম কি? লেভ দাভিদোভিচ ব্রোনস্তাইন। তার জন্ম হয় 1979 খ্রিস্টাব্দে ইউক্রেনে। তিনি রেড আর্মি বা লাল ফৌজ গঠন করেন। তিনি ছিলেন বলশবিক নেতা লেনিনের বিশিষ্ট সহযোগী। বলশেভিক সরকারের প্রতি বিদেশমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তিনি। আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন নরমপন্থী মেনশবিক দলের নেতা। তার নিয়মতান্ত্রিক উপায়ে দেশের পরিবর্তন আনতে চেয়েছিলেন। তিনি শ্রমিক কৃষকদের অর্থনৈতিক সমস্যার সমাধান এবং যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হয় সেই সংকল্প তিনি গ্রহণ করিয়েছিলেন। কিন্তু ক্ষমতার পদার্পণ করে শ্রমিক কৃষকদের অর্থনৈতিক সমস্যার নিরসনের জন্য যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা কিন্তু তিনি গ্রহণ করেননি। তো এরপরে টপিক হলো সিপিসি বা কাউন্সিল অফ পিপল কমিশনার্স। 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর লেনিনের নেতৃত্বে বলশবিক দল রাশিয়ার ক্ষমতা লাভ করার পর নবগঠিত সরকারের নাম হয় কাউন্সিল অফ পিপলস কমিশনার্স। ইউনিয়ন সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক মানে ইউএসএসআর 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর 1924 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে রাশিয়ার নতুন নামকরণ হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক বা সংক্ষেপে ইউএসএসআর। পরের টপিক হলো স্ট্যালিন। স্ট্যালিনের প্রকৃত নাম হলো জোসেফ ভিসারিওনোভিচ জুগাসলিভি, আর স্ট্যালিন হলো তার ছদ্মনাম।
স্ট্যালিন কথার অর্থ কি? ইস্পাত। স্ট্যালিন 1879 খ্রিস্টাব্দে টিফলিস প্রদেশের গোরি শহরে এক দরিদ্র চর্মকার পরিবার, মানে যারা চামড়ার কাজ করে, সেই পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বলশভিক দলের পত্রিকা প্রাভদা এর সম্পাদক ছিলেন। এরপর আমরা জানব কিছু বিদেশি শব্দ এবং তার অর্থ। যেমন আমরা পড়ে এসেছি, এখনই পড়লাম, প্রভদা এর মানে হলো সত্য, ইস্কা মানে হলো স্ত্রীলিঙ্গ, স্ট্যালিন মানে ইস্পাত, থ্যাসেস মানে শক্তি, ইলডুচে মানে নেতা, ফুয়েরার মানে নেতা, মোরাটোরিয়াম মানে স্থগিতাদেশ, কডিলো মানে নেতা, প্যারিস শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান 4 শক্তি কি কি ছিল? ফ্রান্সের প্রধানমন্ত্রী কে ছিল? জর্জ ক্লেমেশো। আমেরিকার রাষ্ট্রপতি উইড্রো উইলসন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ। ইটালির প্রধানমন্ত্রী ভিট্টোরিও আলবার্টো। প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত প্রধান 5টি সন্ধি, সেগুলো কি কি? ভার্সাই সন্ধি, সেন্ট জার্মেইন এর সন্ধি, নিউলিস সন্ধি, ট্রিয়াননের সন্ধি, সেভয়ারের সন্ধি। ভার্সাই সন্ধির শর্ত অনুসারে যুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলির থেকে সব অঞ্চল কেড়ে নেওয়া হয়। সেগুলি শাসন ও রক্ষণাবেক্ষণের জন্য অছি প্রথা বা ম্যান্ডেটারি সিস্টেম চালু হয়। ভার্সাই সন্ধি সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। অনেক ঐতিহাসিক মনে করেন যে ভার্সাই সন্ধিতে জার্মানির প্রতি যে নীতিগুলি গ্রহণ করা হয়েছিল তা জার্মানবাসীদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল। এমনকি ব্রিটেন ও ফ্রান্সও মনে করত যে ভার্সাই সন্ধিতে জার্মানির প্রতি অবিচার করা হয়েছে। ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির উপনিবেশগুলি কেড়ে নিয়ে তার উপর এক বিশাল ক্ষয়ক্ষতি পূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। ভার্সাই সন্ধির এই অবিচার জার্মান জাতির মনে যে গভীর রেখাপাত করে তা জার্মান রাজনীতিতে প্রতিশোধের মনোভাব বা উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি করে। এরপরের টপিক হলো জাতিসংঘ, লিগ অব নেশন। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 থেকে 1918। এর ভয়াবহ ধ্বংসলীলা সমগ্র বিশ্বে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধের অংশগ্রহণকারী বিভিন্ন রাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহযোগিতার ভিত্তিতে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এই প্রয়োজনীয়তা থেকে 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল জাতিসংঘ গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের পতনকে 4টি ভাগে ভাগ করা যায়। সেটা হলো কালা বৃহস্পতিবার, কালা শুক্রবার, কালা সোমবার, কালা মঙ্গলবার। এই স্টকের বন্ধের ঘটনা এইভাবে ব্যাখ্যা করা হয়। এবার জানবো ভাইমার প্রজাতন্ত্র। ভাইমার প্রজাতন্ত্রটা কি? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম সপরিবারে হল্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। এইরূপ অবস্থায় জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে সোশিয়ালিস্ট রিপাবলিক পার্টি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে একটি সাময়িক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। ভাইমার শহরের এই প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র স্থাপিত হয়। 1919 খ্রিস্টাব্দে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। পরে তিনি দলের নতুন নামকরণ করেন ন্যাশনাল সোশিয়ালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা ন্যাজি পার্টি। বিশুদ্ধ জার্মানদের নিয়ে তৃতীয় রাইখ গঠিত হবে বলে হিটলার ঘোষণা করে।
প্রথম রাইখ গঠিত হয়েছিল পবিত্র রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করে, আর দ্বিতীয় রাইখ গঠিত হয়েছিল বিসমার্কের নেতৃত্বে গঠিত জার্মান সাম্রাজ্যকে কেন্দ্র করে। এটি ছিল আমাদের চ্যাপ্টারের জিস্ট। তো এই জিস্টটা শোনার পর তোমরা বইটা রিডিং ভালো করে পড়ে নেবে। তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করব, কিছু ব্রড কোশ্চেন এবং কিছু 2 নম্বরের কোশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা মাল্টিপল চয়েস আমরা এরপরে পড়ব।